চোখ বান্ধা, ঠিক আছে, সে পাঞ্জাবি পায়জামা পরা, দাঁড়িয়ে আছে, মুখলের সাপ, ঠিক আছে, তার চোখ বান্ধা, আমার চোখ পরা। পরে আমার ইশারায় কইতাছে, দেখছো তো? হ্যাঁ। পরে আমার জায়গা লয়ে গেল আমার, তা আমার চিনে রাখলো, ঠিক আছে, যে চিন্না রাখ, কইতে পারবি। পরে আর কি আমি চিন্না রাখলাম। পরে আরে আমার সাথে, ঠিক আছে, এই মামলায় জড়াইয়া দিল। 21 আগস্টে যেই গ্রেনেড হামলাটা হয়েছে, ঠিক আছে, ওই ভিডিও সিডিটা তারা সার্চ করে, দেখছো? এরা আমার একবারের জায়গায় 4-5 বার রিপ্লাই দেখাইতেছে। দেখার পরে কইতেছে, ঠিক আছে, যে এরা ছিল, ঠিক আছে, এদের সাথে তুইও ছিল, এইভাবে আক্রমণ করা হয়েছে, ঠিক আছে, তুই তলৌদি ছিল মারার লেগে, তুই এটা ফালাই তুই পলাইয়া গেছো, তুই মারস নাই, এরা মারছে, তুই এদের সাথে ছিলি, এইভাবে তুই কোর্টেও বইলা যাবি। আর আমার অনেকে ছবি দেখাইছে যে নিজে চিন্না রাখ, ঠিক আছে, বাইসেস অনেক অফিসার আয়াত জিগাইতে পারে, তখন কইতে পারে, ঠিক আছে, এদের ভিতরে মুখের ছবিটা বাইর করে দাও, তো তখন তুই বাইর করে দিবি। তুই নিজে দোষী না হইলে আরেকজনকে দোষী করতে পারবি। আমি কোর্টে যখন স্টেটমেন্ট দিই ম্যাজিস্ট্রেটের সামনে, তখন আমার সাথে ছিল এসপি দোষী সাহেব, মুন্সি আতিক সাহেব, আর অফিসাররা ছিল, ঠিক আছে। আমার 164 দেওয়ার পরে আমার টেপ রেকর্ড সামনে রেখে কইতেছে, করে দেখো, তুমি যদি এটা অস্বীকার করো তাহলে এই মামলা তুমি মূল আসামি হয়ে যাইবা। এটা ম্যাজিস্ট্রেট বলতেছে, এই মামলা তুমি মূল আসামি হয়ে যাইবা, এই মামলা তোমার ফাঁসি হয়ে যাইবে। আর তুমি যদি আমার কাছে যেভাবে স্বীকারোক্তি দিচ্ছ, এইভাবে তুমি জজ কোর্টে স্বীকারোক্তি দিবা। দেওয়ার পরে, ঠিক আছে, কোর্ট, ঠিক আছে, এরা কোর্টে আবেদন জানাইলে তোমাদের এই মামলা রাজসাক্ষী হিসাবে রাখবে। আমি বলছি যে আমি যে জেলে থাকুম, ঠিক আছে, আমি তো আমার ফ্যামিলি চালাই, তো আমার ফ্যামিলি কি ডেপশন করো, কইটি সব কিছু দায়িত্ব আমি। এটা রুল আবিন বললো, আর এসপি রশিদে বললো। জজ মিয়াকে অ্যারেস্ট করে জবানবন্দি নেওয়ার পরে প্রতি মাসে মাসে জজ মিয়ার পরিবারের খরচ চালাতে সিআইডির রুহুল আমিন, তৎকালীন বিশেষ পুলিশ সুপার, মামলার সুপারভাইজিং অফিসার, সে প্রতি মাসে টাকাটা দিত জজ মিয়ার মাকে। আমরা সেই খবর যখন প্রকাশ করি 2006 সালের আগস্ট মাসে, সম্ভবত 21 আগস্ট, এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। জবেদা খাতুন, জজ মিয়ার মা, এক পর্যায়ে তিনিই ফাঁস করে দেন জজ মিয়া নাটকের আসল ঘটনা। আপনার ছেলেরা তো নিয়ে গেছে ঢাকা জজ মিয়ারে, ওখানে আপনারে বলছে ঢাকা যাইতে, আপনার ছেলে আপনারে দেখবো, সিআইডি আপনার কইছে ঢাকা যাইতে। তখন আমি বললাম যে বাবা আমি যে যাবো, আমার কাছে তো গাড়ি ভাড়া নাই, ঢাকা যাইতে হলে গাড়ি ভাড়ার দরকার। তা আমার উড়ানে খারাই কবির দারোগা ফোন করলো সিআইডির কাছে ফোন করলাম, তখন সিআইডি বললো যে তোমাকে পকেটে কোন টাকা দিয়ে গাড়ি ভাড়া দাও, তারা ঢাকা আনো, আমরা আইলে আমি দিয়ে দেবো গাড়ি ভাড়া। তখন ওর ওই কথা বলে মতন আমার কথা আছে, আপনার গাড়ি ভাড়া লাগবো না, আপনার গাড়ি ভাড়া দিয়ে আমরা নিম। তখন আমার ভিতরে ডর হান্দাই গেল, বাস্তব যেটা আমি কিরে, পুলিশের আমার বাপও না ভাইও না, ওরা আমার গাড়ি ভাড়া ঢাকা নিব, পকেটের টাকা দিয়া নিচে হেনে কোনো ঘটনা আছে তো তোমার ভূতের আমরা এই দেশে রাখব না, তোমার ভূতের আমরা বিদেশ পার করে দেব। সাক্ষীরা দেওয়া হয়ে গেলাম, বিচার শেষ, ও সাক্ষী দিব, সাক্ষী দেওয়ার পর ওরা আমরা বাইর করে আমরা বিদেশ পার করে দেবো। আর তোমার আমরা যে টাকা পয়সা দিতে আছি তুমি নিবা, খাইবা, কারো কাছে মুখ খুলবা না, তোমার কাছে অনেক লোক যাবো, কারো কাছে কিছু কইবা না, তুমি মুখও খুলবা না, তুমি খালি কইবা যে আমি কিচ্ছু জানি না, সব জানে আমার পুতে। কয় তোমার আমি ঢাকা 5 কাঠা জায়গা কিনে বাড়ি করে দেব, তুমি কারো কাছে মুখ খুলবা না। তা আমি আর কারো কাছে কিছু কই না। 2000 টাকা আমার দিল, আমার দুপুরে ভাতও খাওয়াইলো। প্রতি মাসে আইয়া আমার কাছে মনে তোমার প্রতি মাসে খানার টাকাটা নিয়ে যাবে, এই রুলামিনে আমার প্রতি মাসে আইয়া আমার ফোন নম্বর দিল, ওই ফোন নম্বরে যোগাযোগ করে আমার সাথে তুমি আসবা, আইয়া তোমার কাছে টাকা নেই। প্রথম মিটিংয়ে 14 তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া ভবনে, সে হাওয়া ভবনে বিভিন্ন আলোচনা হয়। ওই হাওয়া ভবনে মিটিংয়ে শরিক ছিল তারিক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব। মুফতি হান্নান এই সাক্ষাৎকারে আরো বলেছেন, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা মুজাহিদ, বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হারেস চৌধুরী, ফ্রিডম পার্টির কর্নেল নূর এই গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তারেক জিয়া সহ আলোচনা করেন যে বর্তমানে অবস্থা, দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। এরপরে আলী হাসান মুজাহিদ সাহেব উনি বললেন যে আপনার কথা সত্য, শুধু তাই নয়,
ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, ইসলামের বিভিন্ন ধরনের কাজ করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য। তখন আমার কাছে এখন কথাগুলো বলতে হবে এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার। উনি বললেন যে এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করা, রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নচেত তাকে এই দেশ থেকে চিরবিদায় করে দরকার, তাকে শেষ করে দেওয়ার দরকার। আমি ওখানে দাঁড়াইছিলাম, আমার থেকে 1.5 থেকে 2 হাত বা 3 হাত দূরে আইপিএফা দাঁড়িয়েছিলেন মহিলাদের নিয়ে। বোম আসলো, গ্রেনেড আসলো, ওই গ্রেনেডটা আপার সামনে পড়লো। আপার কি অবস্থা তখন আমি নিজে বলতে পারি না। এই মুভমেন্টে দেখি আমার সারা শরীর দেয়া রক্ত আর রক্ত, মানে দূরবীনের মতো রক্ত বাইর হচ্ছে। তখন আমি, আমাদের এলাকার নেতৃবৃন্দ ছিল, ওই এলাকার নেতৃবৃন্দ বললাম যে আমাকে বাঁচাও, আমি আর পারছি না। তাই ওরা আমাকে নিয়ে কোথায় গেছে ঠিক বলতে পারবো না। আমার গায়ে প্রায় 300-র উপরে গ্রেনেডের ছিল, স্প্রিন্টার ছিল। তখন আমাকে ডাক্তার পারভেজ, ইরান ডাক্তার, উনি আমাকে প্রায় 3-4 ঘন্টা অপারেশন করে প্রায় 200 স্প্রিন্টার বাই করছে। তখন এখনও 37টা স্প্রিন্টার আমার অ্যাবডোমেনে, যেটা তলপেটে, এবং এই হাঁটুতে 26টা। তাদের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু এভিনিউতে পেট্রোল পাম্পের একটা গলি আছে ছোট্ট, কথা ছিল শৈলকুপা, জেনে ধরে শৈলকুপার মাওলানা আবুল কালাম আজাদ বুলবুল সে প্রথম গ্রেনেড থ্রো করবে। তাদের পরিকল্পনাটা এমন ছিল যে প্রথম যে ট্রাকের উপর যে মঞ্চ তৈরি করলো স্টেজ, সে স্টেজের সামনে প্রথম গ্রেনেডটা মারবে। সে গ্রেনেডটা মারলে কি হবে, যে মানুষ ভয়ে পালিয়ে যাবে, পালিয়ে গেলে স্টেজের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তখন আরেকজনের দায়িত্ব ছিল সে এসে ট্রাকের ভিতরে স্টেজে গ্রেনেড, সেকেন্ড গ্রেনেড মারবে, যেটা হচ্ছে সরাসরি শেখ হাসিনার উদ্দেশ্যে, আর বাকিরা যার পজিশনে গ্রেনেড থ্রো করবে। তো তাদের পরিকল্পনা মোতাবেক যখন শেখ হাসিনা বক্তৃতা শেষ করলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দিলেন, এরপরে কিন্তু উনি নেমে যাওয়ার কথা, উনি কিন্তু নেমে যাননি। পটু সাংবাদিকের অনুরোধে উনি আবার আরও 1 মিনিটের মতো অপেক্ষা করলেন। এই 1 মিনিটে কিন্তু হেরফের হয়ে গেছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দেওয়ার পরে ওরা তো ধরে নিচ্ছে যে শেখ হাসিনা এখন নামবে স্টেজ থেকে, তারা কিন্তু গ্রেনেডটা ওইভাবে থ্রো করছেন। যদি শেখ হাসিনা তখন না থামতেন, ওই পটু সাংবাদিক অনুরোধ না করতেন, আইবি রহমান যে গ্রেনেডে মারা গেলেন, শেখ হাসিনাকে ততক্ষণে আইবি রহমানের কাছাকাছি পৌঁছে যেত। তারপরে তারা প্রথম গ্রেনেড থ্রো করলো, থ্রো করার পরে তো সামনের অংশ আসলে ফাঁকা হয়ে গেল। সেকেন্ড গ্রেনেড যিনি শেখ হাসিনার গায়ে থ্রো করবেন ট্রাকের মঞ্চে, তিনি ওই প্রথম গ্রেনেডের পরে মানুষের যে স্রোতের মতো পালাচ্ছিল তাদের গায়ে ধাক্কা খেয়ে উনি মাটিতে পড়ে যান। গ্রেনেড হামলার ব্যাপারে মুফতি হান্নান আরো বলেছেন, হওয়ার পরে ওরা মোবাইল করে জানায় যে এই ধরনের হয়েছে এবং এই ব্যাপার এই কারণে হয়েছে, কোনো ডিসিপ্লিন ছিল না এবং স্টেজ কখন কোথায় হবে এটা প্রথমে জানাচ্ছিল। হঠাৎ করে স্টেজ হয় এবং মানুষজন খুব ভিড়ের কারণে এরা পশ্চিম সাইডে এবং দক্ষিণ সাইডে অবস্থান করে এবং অন্যরা জামাত ইসলামের যারা লোকজন ছিল প্রায় 15 জন, তারা কোথায় অবস্থান করছে কেউ খুঁজে না পাইতে হঠাৎ করে ওরা বললো যে এই কারণ ছিল যে হঠাৎ করে দক্ষিণ সাইড থেকে একটা গ্রেনেড আসে, আসার পরে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন এবং অন্য যারা গ্রেনেড নিক্ষেপ করছে সব উপরের দিক গেছে এবং উপরেই ফেটে গেছে এবং বিক্ষিপ্ত হবে অনেকগুলো গ্রেনেড, প্রায় ওরা বলছে 15 থেকে 20-30টার মতন গ্রেনেড উপরে ফেটেছে এবং বিভিন্ন জায়গায় ফেটেছে, মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় গুলি করেছে, ওরা বললো যে রাইফেলে গুলি আসছে, কিন্তু কোথাও ওই শেখ হাসিনার কোনো সমস্যা হয়নি এবং ওরা বেরিয়ে আসছে, তখন আমরা জানি। আমার শরীর থেকে বের করা হয়েছে আপনার প্রায় 17টার মতো, এখনো সেগুলো আমার কাছে আছে যেগুলো বের করছে, ইভেন ওরকমই আমার গায়ে আছে এখনো স্প্রিন্টার। ঠিক এমন করে করে এক একদিন চলে যাচ্ছে এই স্প্রিন্টারের আঘাতে বা এটার ভিতরের যে বিষাক্ত জিনিসটা যেভাবে গিয়ে এটা ঘায়ল করতেছে, আমাদের ভিতরটা শেষ করে ফেলতেছে ঘুণ পোকার মতো। এটা আমরা যারা বহন করে বেড়াচ্ছি আমরা ঠিক এইভাবে মারা যাব, কারণ ডাক্তার এত ভিতরে ঢুকতে পারবে না, হাড়ের মধ্যে এত মাংস শেষ করে হাড়ে যে এটা বের করা টাফ, এটা সম্ভব না। এদের সঠিক শাস্তি এবং বিচারটা আমরা যারা আছি আমরা এটা আশা করি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা দাবি করব যে আপা আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি এর বিচারটা করেন এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিচারটা করেন।
আমাদের কষ্টগুলো, আমরা যে কষ্টগুলো ভোগ করতেছি সে কষ্টগুলো যেন আমরা অন্তত একটু হইলেও স্বস্তি পাই, যে হ্যাঁ আমাদের এই বিচারগুলো হয়েছে, আমরা বিচারগুলো পাইছি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত শুরু করে। তদন্ত শেষে 2008 সালের 11 জুন দুটি অভিযোগ আদালতে জমা দেয়া হয়। অভিযোগপত্রে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন সহ 22 জনকে আসামি করা হয়। একই সাথে জজ মিয়া ও পার্থ সাহা সহ 20 জনকে অব্যাহতি দেয়া হয়। অধিকার তদন্তে জঙ্গিদের বাইরে আরো 2টা সেকশনের লোক এখানে আসামি হলো। একটা অংশ হচ্ছে রাজনৈতিক, একটা অংশ হচ্ছে সরকারি কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সামরিক কর্মকর্তা। এখন আমি যদি প্রথমে সরকারি কর্মকর্তা বা তৎকালীন গোয়েন্দা কর্মকর্তাদের অংশটা আলোচনা করি, সেটা হচ্ছে আপনার দেখেন ওই গোয়েন্দা কর্মকর্তারা আসামি হলেন যাদের দায়িত্ব ছিল জঙ্গিবাদ দমন। আমাদের যে ডিজিএফআই যে কাউন্টার টেরোরিজম ব্যুরো আছে, ওদের কাজ হচ্ছে জঙ্গিবাদ দমন করা। সে জঙ্গিবাদ দমনের সে ব্যুরোর যে প্রধান ডিরেক্টর ছিলেন মেজর জেনারেল আমিন সাহেব, তিনি মামলার আসামি। তার যে সহযোগী ছিল লেফটেন্যান্ট কর্নেল সাইফ, এই মামলার আসামি। ওরাই কিন্তু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এই যে এই মামলার আজকে সম্পর্কে আসামি হলো আপনার মাওলানা আব্দুস সালাম। মাওলানা শেখ আব্দুস সালাম হচ্ছেন হরকাতুল জিহাদের এই দেশের প্রতিষ্ঠাতা আমির। তিনি আফগান রণাঙ্গনে একজন বড় কমান্ডার ছিল, খোস্ত রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সে মাওলানা আব্দুস সালাম, শেখ ফরিদ